সালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আজকে আমরা কি করব? আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে নিউটন ও বলবিদ্যা যে চ্যাপ্টারটা আছে, ওই নিউটন ও বলবিদ্যা চ্যাপ্টারে যত জ্ঞানমূলক কোশ্চেন আছে, অনুধাবনমূলক কোশ্চেন আছে, মানে ক আর খ, এই যত টাইপের কোশ্চেন আছে সব টাইপের কোশ্চেন গুলো আমরা দেখবো। আরেকটা কথা মাথায় রাখবা, নিউটন ও বলবিদ্যা কিন্তু ক খ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এমনও হয় যে অন্য চ্যাপ্টারের সিকিউ এর ভিতরে নিউটন ও বলবিদ্যার ক খ ঢুকায় দেয়, নিউটন ও বলবিদ্যায় তো থাকেই, অন্যান্য চ্যাপ্টারের ভিতরেও ঢুকাই দেয়, ঠিক আছে। আর এইখানে যেসব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো ক খতে আসে, সেইটার ভিডিও নিয়ে আজকে চলে এসেছি, সো আমরা আজকে দেখবো। আর হ্যাঁ, এইটার যত অ্যান্সার আছে, মানে এখানে যতগুলো কোশ্চেন আছে সব কয়টা কোশ্চেনের ক প্লাস খ এর, এগুলো হলো খ, এগুলো ছিল ক, ক প্লাস খ এর যতগুলো কোশ্চেনের অ্যান্সার আছে সব কিন্তু আমাদের গ্রুপে আমি আপলোড করে দিব। তোমরা ওইখান থেকে অ্যান্সার গুলো দেখে নিতে পারবা, প্লাস পরীক্ষার আগে পড়ে নিতে পারবা শেষ সময়ে এসে, ঠিক আছে। সো আমাদের গ্রুপের নামটা হলো এইচএসসি প্লাস অ্যাডমিশন কিউএনএ অর্থলজি গ্রুপ, ঠিক আছে। সো তোমরা এই গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ ভাই শুধুমাত্র এইচএসসি এর এই শীট বা এই কোশ্চেনের অ্যান্সার গুলোর জন্য না, তোমাদের সামনে যখন এডমিশন আসবে, এডমিশনও হিউজ আমরা বড় কিছু একটা করতে যাচ্ছি তোমাদের জন্য। আশা করি তোমাদের জার্নিটা অনেক সুগম হবে আমাদের সাথে এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত। তাই এখনই তোমরা এই গ্রুপে জয়েন হয়ে যাও। আর প্রতিদিন কিন্তু তোমরা এই অ্যান্সার গুলো পেয়ে যাবা। তাই কথা না বাড়ায় আমরা এখন ভিডিওতে চলে আসি। আর ভিডিওতে আমি মোটামুটি টুকটাক একটু আলোচনা করার চেষ্টা করব, একেবারে ইন ডিটেলসে আমরা ব্যাখ্যা সহ অ্যান্সার দিব না। কারণ অ্যান্সার আমি তোমাদের ক খ এর অ্যান্সার গুলো গ্রুপে আপলোড করে দেবো। আর ক খ বোঝানোর মতো খুব বেশি কিছু নাই, তারপরে যতটুকু বোঝানো লাগে কিংবা যতটুকু দেখানো লাগে ওইটা আমি অবশ্যই দেখাবো তোমাদের, ঠিক আছে। সো আমরা কথা না বাড়ায় ভাইয়া চলে যাই টু দা পয়েন্টে। প্রথমেই দেখো একটা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা হলো তোমার টর্ক কি, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেনটা হলো টর্ক কি। দ্বিতীয় যে ক নাম্বার কোশ্চেন সেটা হলো চক্রগতির ব্যাসার্ধ কি। এই টর্ক কি মনে হয় পৃথিবীতে সব থেকে বেশি আসা একটা কোশ্চেন, মানে এইচএসসি পরীক্ষায় সব থেকে বেশি কতে আসা একটা কোশ্চেনের মধ্যে একটা হলো টর্কি, ঠিক আছে। এইটা মানে একটা খুবই কমন কোশ্চেন, তোমাদেরও চলে আসতে পারে এবার। মানে এই কোশ্চেনটা হিউজ ইম্পর্টেন্ট ভাইয়া, হিউজ ইম্পর্টেন্ট, মানে তুমি, আমি বলে বুঝাইতে পারবো না এত ইম্পর্টেন্ট। মানে এখানে আসেই তো অল্প কয়েকটা, আমি তো পুরা বইয়ের থেকে খুঁজে খুঁজে মাত্র তোমাদের জন্য 6টা জ্ঞানমূলক কোশ্চেন নিয়ে আসছি। আশা করি কমন পড়বে। তারপরেও যে 100% শিওরিটি দিচ্ছি তা না, তোমার বোর্ডে নাও পড়তে পারে, অন্য একটা বোর্ডে পড়তে পারে। তাই অন্যগুলো তো পড়বা, বাট এইগুলো বেশি ফোকাস দিবা, এইগুলা বেশি ফোকাস দিবা। তাহলে এক নম্বরে কি টর্ক। টর্ক জিনিসটা কি? টর্ক অবশ্যই তোমার ঘূর্ণন গতির সাথে রিলেটেড, হ্যাঁ, বিষয়গুলো। বিষয়টা হলো টর্ক। আচ্ছা, আমি যদি একদম তোমাকে স্পেসিফিক ভাবে সংজ্ঞাটা বলতে চাই, তাহলে হলো কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান, মানে একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে, মানে বৃত্ত যেমন একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরে না, সেম ওইভাবে কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে কণার ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর, ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং কণার উপর প্রযুক্ত বল। এবং ওই শুধুমাত্র কিন্তু ওই ব্যাসার্ধ ভেক্টরটা না, ওই কণার উপর যে প্রযুক্ত বলটা অ্যাপ্লাই হচ্ছে ওই বলটাও কিন্তু হবে। এবং কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণ ফলকে, মানে ওই ব্যাসার্ধ প্লাস কণার উপর ভেক্টর গুণফলকে, কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে ওই বিন্দু বা ওই অক্ষের কি বলা হয়? টর্ক বা প্রযুক্ত বল বা টর্ক বলা হয়, ঠিক আছে। সাপেক্ষে কণাটির উপর প্রযুক্ত টর্ক বলে। আচ্ছা, এই গেল আমাদের টর্ক কি সংজ্ঞা। তোমাদের আমি অ্যান্সার দিয়ে দেবো, তোমরা আরো ভালোভাবে পড়ে নিবা। চক্রগতির ব্যাসার্ধ কি ভাই? সিকিউ তে তো চক্রগতির ব্যাসার্ধ রিলেটেড কোশ্চেন আসে, এমসিকিউ তেও আসে, বাট তোমার কতেও কিন্তু কাকে বলে সংজ্ঞাটা কিন্তু তোমার চাই। চক্রবর্তী ব্যাসার্ধের সংজ্ঞা চাই, কৌণিক ভরবেগের সংজ্ঞাটা চাই, এটা তো তোমরা সবাই জানো। তারপরে কি জড়তার ভ্রামক, এটা তোমার সিকিউ তে যেমন ইম্পর্টেন্ট, এমসিকিউ তে ইম্পর্টেন্ট, ক খ এর ক্ষেত্রে সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। সংজ্ঞাটাও সেম ভাবে ইম্পর্টেন্ট। জড়তার ভ্রামক কাকে বলে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে কৌণিক ভরবেগ কাকে বলে, ঠিক আছে, এটাও অনেক ইম্পর্টেন্ট। তারপরে বলের ঘাত কাকে বলে, বলের ঘাত জিনিসটাকে, বলের ঘাত আর তোমার হলো ঘাত বল, দুইটা কিন্তু আলাদা জিনিস। তো এগুলো খুবই কেয়ারফুলি দেখতে হবে। ঘাত বলও কোশ্চেনে আসে, বলের ঘাতও আসে, ঘাত বল আসে, কিন্তু ঘাত বলের থেকে বলের ঘাত বেশি ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা বেশি। ওকে,
তারপরে স্থিতিস্থাপক ঘর্ষণ কাকে বলে? স্থিতিস্থাপক ঘর্ষণ কাকে বলে? আচ্ছা, বলের ঘাত এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অতি অল্প সময় মানে একদম একটা মিনিমাম সময়ে, অতি অল্প সময় কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং সময়ের গুণফলকে কি বলে? বলের ঘাত বলে। মানে একদম মিলি সেকেন্ড, মানে এমনিতে আমরা বল বলতে বুঝি কি, মনে করো কথার কথা আমি এই হাতে এরকম বল প্রয়োগ করছি অনেকক্ষণ ধরে এইভাবে ঠেসে ধরে আছি, হ্যাঁ, এই এক ধরনের বল। আর তোমার বলের ঘাত বলতে কি বোঝায়, যে কোনো বস্তুর উপরে যদি একদম অল্প সময়, এই যে আমি টুক করে একটা গুঁতা দিলাম, হ্যাঁ, একদম অল্প সময়, মিলি সেকেন্ড একটা সময় ধরে আমি একটা বল প্রয়োগ করলাম, এটাকে তোমাকে বলের ঘাত বলা হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এই গেল আমাদের 6টা কোশ্চেন। এই 6টা কোশ্চেন আমাদের জ্ঞানমূলকের জন্য খুবই ইম্পর্টেন্ট, সো তোমরা এই 6টা কোশ্চেন খুব ভালোভাবে করতে পারো। ওকে, ফাইন। আচ্ছা, এবার আমরা একটু অনুধাবনমূলকে যাই, মানে ব্যাখ্যামূলক কোশ্চেনে যাই, ক্ষতে যেগুলো আসে। সেটা কি বেলি, মানে বেলি ড্যান্স আছে না, ওই যে কিভাবে কোমর দোলায় দোলায় ডান্স করে, এটাকে বেলি ড্যান্স বলা হয়। বেলি ড্যান্সের ক্ষেত্রে, ঠিক আছে, তারপরে আমি মানে ওই যে রিং টিং নিয়ে ঘুরাই না কোমরের ভিতরে, ওই টাইপের, আমি যদিও খুব ভালো একটা জানি না। বেলি ড্যান্সের ক্ষেত্রে কৌণিক ভরবেগের প্রভাব অবশ্যই, ওই যে রিং যে ঘুরাই, ঘোরায়, কিংবা তোমার যে বেলিটা যে ঘুরে, হ্যাঁ, ওইটা কিন্তু কৌণিক ভরবেগের একটা প্রভাব আসে। আর এই কোশ্চেনটা অনেক, মনে করো, পপুলার একটা কোশ্চেন, সো আমি তোমাদের অ্যান্সার দিব, তো তোমরা দেখে নিও। আচ্ছা, ঘূর্ণন অক্ষে, ঘূর্ণন অক্ষ সাপেক্ষে বৈদ্যুতিক পাখার সকল বিন্দু কৌণিক ভরবেগ সমান কেন? আচ্ছা, এই রিলেটেড কিন্তু অনেক ম্যাথও আসে, ঠিক আছে? ওই যে তোমার ঘড়ির কাঁটার ক্ষেত্রে, ফ্যানের ক্ষেত্রে যে এত পাক ঘুরে, এর ক্ষেত্রে ওমেগার মান নির্ণয় করতে বলে, ঠিক আছে? কিংবা কত সময় ধরে ঘুরতেছে এটা নির্ণয় করতে বলে। এই টাইপের জিনিসপাতি কিন্তু তোমার নির্ণয়। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনটিকে, একজন ক্রিকেট খেলোয়াড় মাঠে বল ধরার সময়, একজন ক্রিকেট খেলোয়াড় মাঠে বল ধরার সময় হাত পিছনে কেন নেয়? এই যে দেখবে যে ক্যাচ যখন ধরে, টুক করে ধরে এইভাবে হাত পিছনে নেয়, ঠিক আছে? এই পিছনে কেন নেয়, এটা তোমার ব্যাখ্যা করতে হবে, কেন পিছনে নেয়। আচ্ছা, দেখো, এইখানে কিন্তু তোমার একটা আপেক্ষিকতার ব্যাপার আছে। তোমার যখন দেখবা যে বাসের ভিতরে তুমি যখন চলো, হঠাৎ করে যখন ব্রেক দেয় তখন কিন্তু সামনের দিকে ঝুঁকে যাও। তারপরে যখন হঠাৎ করে তোমার কোনো বস্তু বা কোনো বাস যখন হঠাৎ করে হুট করে টান দেয়, মনে করো কথার কথা প্লেন, তোমরা যারা প্লেনে উঠছো তারা ব্যাপারটা বুঝতে পারবে। বাসে খুব একটা বোঝা যায় না এই ব্যাপারটা, বাট প্লেনে অনেক ভালো বোঝা যায়, কারণ প্লেনে অনেক স্পিড বেশি থাকে। যখন প্লেন এইভাবে আস্তে আস্তে যাচ্ছে যাচ্ছে যাইতে যাইতে যখন স্পিড বাড়াই দিয়ে উপরে শ্যাক করে উঠে যায়, তখন পিছনের দিকে এরকম একটা এক্সটেনশন। হ্যাঁ, সেম ভাবে এই বল ধরার ক্ষেত্রে এরকম বল ধরে এইভাবে কেন ব্যাকে নিয়ে আসে, এটার একটা ব্যাখ্যা আছে, সেম ব্যাখ্যা কিন্তু। আচ্ছা, আমরা জানি কি জড়তার কারণে গতিশীল বস্তু সর্বদা কি আহ, মানে গতিশীল বস্তু সর্বদা কি, গতিশীল, এবং স্থির বস্তু সর্বদা কি থাকে, স্থির থাকে, তাই না? আমরা এটা তো নিউটনের সূত্রের মাধ্যমে জানি যে গতিশীল বস্তু সবসময় গতিশীল এবং স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায়। তাই যখন ক্রিকেট বল গতিশীল থাকে, যখন ক্রিকেট বল কি থাকে, গতিশীল থাকে, তখন গতির জড়তার কারণে গতিশীল থাকতে চায়। আচ্ছা, ক্রিকেট বলটা যখন আমাদের উপর থেকে নিচের দিকে আসতেছে, ওইটা কি গতি, মানে ওই বলটা কি গতিশীল না? বাট তুমি যখন ক্যাচ ধরতেছো, ওইটা কি ঠাস করে স্থির হয়ে যাচ্ছে না? হঠাৎ গতিশীল থেকে হঠাৎ কি হয়েছে, স্থির হয়ে যাচ্ছে। বাট এইটা যখন হয়, যে হঠাৎ গতির থেকে হঠাৎ যখন তুমি স্থির করে দিচ্ছ, তখন কিন্তু ওই যে বলের যে গতিটা, ওই গতিটা কিন্তু তোমার হাতে অনেক প্রকট আকারে তোমার গতিটা অ্যাটাক করে, মানে ওই গতি থাকার কারণে হাতে প্রকট আকারে ব্যথা লাগতে পারে। এই জন্য হাতটা আমরা কি করি, গতিশীল করে ফেলি, যাতে ওই হঠাৎ গতিশীল বস্তুটা হঠাৎ স্থির না হয়ে যায়, যেন ও গতির ভিতরেই থাকে, যেন। কারণ কি, অনেক গতিশীল বস্তু তুমি যখন হুট করে স্থির করতে যাবা, তোমার হাতে কিন্তু অনেক প্রচুর পরিমাণে ব্যথা লাগবে, ঠিক আছে? সো আমরাও ওই গতির সাথে একটু গতি অ্যাবজর্ব করে নিয়ে বলটা এইভাবে গ্রিপ করি, যাতে আমাদের হাতে ব্যথাটা না লাগে। এইটা হলো মূল ব্যাখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, ফাইন। বালির উপর দিয়ে হাঁটা কষ্টসাধ্য কেন? হ্যাঁ, বালিতে তোমার কি ঘর্ষণজনিত বলটা বেশি থাকে, এই জন্য বালির উপরে হাঁটাটা বেশি কষ্টসাধ্য হয়ে থাকে। এটা তোমরা আরো ডিটেলসে ব্যাখ্যা আমাদের অ্যান্সার শিটে পেয়ে যাবা। অ্যান্সার শিট কিন্তু কোথায় পাবা তোমরা, আবারও বলে দিচ্ছি, অ্যান্সার শিট তোমরা গ্রুপে পেয়ে যাবা। গ্রুপ হলে এইচএসসি প্লাস অ্যাডমিশন কিউএনএ গ্রুপ অটোলজি। তোমাদের অ্যাডমিশনে কিন্তু প্রচুর পরিমাণে হেল্পফুল হবে এই একটা গ্রুপ। আর কিউএনএ মানে কি, কোশ্চেন এন্ড অ্যান্সার, তোমরা এখানে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারো, আমাদের মেন্টরটা তোমাদের অ্যান্সার দিয়ে দেবে। ওকে, ফাইন। এবার আসো, ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল, ব্যাখ্যা করো। ঘর্ষণ বল কেন অসংরক্ষণশীল বল? হ্যাঁ, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এটা কিভাবে তুমি ব্যাখ্যা করতে পারো ভাইয়া? দেখো ভাইয়া,
আমি কি তোমাকে বলি, কোনো বস্তু একটি অমসৃণ তলের উপর দিয়ে, কোনো বস্তু একটা অমসৃণ তল, মানে একদম সমতল না, একদম তেলতালে তল না, অমসৃণ তল। রাস্তাঘাট যেমন দেখো অমসৃণ তল হয়ে থাকে, খাসকাটা খাসকাটা থাকে পিচ গুলো, তাই না? তাহলে কোনো বস্তু যখন একটা অমসৃণ তলের উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়, ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। আচ্ছা, অমসৃণ তলের উপর দিয়ে কোনো বস্তু যখন টেনে নিয়ে যায়, ওইটা কিন্তু ঘর্ষণ বল কাজ করে, ওইটা কিন্তু আটকে ধরে। এখন বলবা যে ভাইয়া, রাস্তা কেন এরকম ঘর্ষণ বল হয়, ওই টাইপের বানায়? আচ্ছা ভাইয়া, রাস্তা যদি পুরো প্লেন বা তেলা হতো না, তাহলে তুমি কিন্তু হেঁটে যাইতে পারতে না, তুমি অটোমেটিক পিছলাই পড়ে যেতা। গাড়ি গ্রিপ করতে হতো না, গাড়ির টায়ার গ্রিপ করতে হতো না, গাড়ির টায়ার পিছলাই পড়ে যেত। এই জন্য পিচ গুলো এরকম ঘর্ষণ যেন হয় এইভাবে অমসৃণ করে তৈরি করা হয়। ওকে। আচ্ছা, তাহলে কোনো বস্তুকে একটি অমসৃণ তলের উপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার সময় ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। অবশ্যই ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়, যেহেতু অমসৃণ তল। অমসৃণ তলটি আনুভূমিক হলে এই কৃতকাজ বস্তুটির মধ্যে স্থিতি শক্তি রূপে সঞ্চিত হয় না, এবং বস্তুটি কোনো কাজ করার সামর্থ্য লাভ করে না। ওকে। বস্তুটিকে তার প্রাথমিক অবস্থানে ফিরিয়ে বস্তুটিকে কি তার প্রাথমিক অবস্থানে ফিরিয়ে আনার সময় পুনরায় ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। পুনরায় কি করতে হয়? ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। তাই ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল। তাই ঘর্ষণ বল কি? অসংরক্ষণশীল বল। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, পরীক্ষার এমসিকিউতে খুবই একটা কোশ্চেন কমন আসে, যে নিচের কোনটি সান্দ্র বল, নিচের কোনটি সান্দ্র বল। তোমাদের আমি একটা শর্টকাট শিখাই দিই। এমসিকিউতে যদি এই টাইপের কোশ্চেন আসে, মাথায় রাখবা ঘষা। সান্দ্র বল, সরি 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 সরি, ভুলে গেলাম এটা। সান্দ্র না, অসংরক্ষণশীল বল, সরি ভুলে গেছি আমি। মানে কোশ্চেন আসবে নিচের কোনটি অসংরক্ষণশীল, অসংরক্ষণশীল বল নিচের কোনটি, বিভিন্ন অপশন দিয়ে রাখবে। ঠিক আছে, তোমাকে আমি একটা শর্টকাট শিখিয়ে দিই, সেটা হলো কি ঘষা। ঠিক আছে, তাহলে অসংরক্ষণশীল বল হলো, একটা হলো ঘর্ষণ বল আর একটা হলো সান্দ্র বল। সো সরকারে তুমি মনে রাখতে পারো ঘষা। ঠিক আছে। টর্ক ও টর্কে বলের মধ্যে পার্থক্য কি? টর্ক ও বলের মধ্যে পার্থক্য কি? অ্যাকচুয়ালি একটা হলো কৌণিকের ক্ষেত্রে, আর একটা হলো তোমার নর্মাল রৈখিকের ক্ষেত্রে। এইটাই হলো পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নাই। তারপর আমরা ব্যাখ্যা সহ অ্যান্সার শিট গ্রুপে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। ওকে। আচ্ছা, আজকে এই পর্যন্ত ছিল। পরবর্তীতে আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে আবার ক খ নিয়ে আলোচনা করব, প্লাস সাজেশন দেবো। আশা করি তোমাদের ক খ কমন পড়ে যাবে। হয়তো সব না পড়লেও কিছুটা তো কমন পড়বে, আশা করা যায়। আজকে এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।